गुड मर्निंग स्टूडेंट। आज के आमी तोमादेर जेटा पढ़ाबो सेटा होच्छे कोष विभाजन। तो आमरा क्रोमोजोमटा तो पढ़ेছি, तो आज के पढ़बो कोष विभाजने विभिन्न प्रकार भेद आमरा पढ़ेছিলাম, ताई ना। कोष विभाजन कय प्रकार? 3 प्रकार, माने एक्चुअल प्रत्यक्ष विभाजन और परोक्ष विभाजन। तो प्रत्यक्ष विभाजन के ओदिके जाबे कि अ্যামাইটোসিস, और परोक्ष विभाजनेर मध्य पड़ছে माइटोसिस और मियोसिस। तो आज के আমরা জাস্ট অ্যামাইটোসিসটা শুধুমাত্র জানবো আর মাইটোসিস কি, কোথায় ঘটে এটুকু জানবো। মানে আজকে একদম মানে একটু একটু করে পড়লে না বোঝা যাবে ভালো ব্যাপারটা। তো অ্যামাইটোসিসটা কি দেখো, এটা হচ্ছে প্রত্যক্ষ বিভাজন। মানে প্রত্যক্ষ মানে কি সরাসরি বিভাজন। হ্যাঁ, তো এখানে দেখো এটা অ্যামাইটোসিসটা অ্যাকচুয়াল নিম্ন শ্রেণীর যে সব জীব তাদের কোষে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়। অ্যাকচুয়াল এক কোষী যেসব জীব আছে তাদের ক্ষেত্রে। তাহলে কাকে বলে যদি বলি যে এটা হচ্ছে একটা সরল প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি। বেম গঠন ও মানে এক কথায় বেম গঠন হবে না। হ্যাঁ, বেম গঠন ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ছাড়াই, মানে নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা সেটাও কিন্তু ভেঙে যাবে না, আবার বেমও গঠিত হবে না। তাহলে যে সরল ও প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতিতে বেম গঠন ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ছাড়াই কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে খাঁজ সৃষ্টির মাধ্যমে, তার মানে ফার্স্টে কোষের নিউক্লিয়াসে খাঁজ সৃষ্টি হবে, তারপর সাইটোপ্লাজমে খাঁজ সৃষ্টি হবে। এর মাধ্যমে কি হবে, সরাসরি একই সঙ্গে বিভাজিত হবে। কে কে বিভাজিত হবে? কোষের নিউক্লিয়াসটাও বিভাজিত হবে, আবার সাইটোপ্লাজমটাও বিভাজিত হবে, হয়ে দুটি অপত্য কোষ গঠন করবে। তাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে এটা খুবই সহজ একটা প্রক্রিয়া, তাই না। তাহলে আবারও বলছি যে সরল ও প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতিতে বেম গঠন ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ছাড়াই, বেম গঠন হবে না বা বেম তন্তু গঠন ব্যতি রেখে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ছাড়াই কি করবে, কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একটা খাঁজ সৃষ্টি হবে বা সরাসরি বিভাজিত হয়ে একই সঙ্গে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করবে। তাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। এবার দেখো এর বৈশিষ্ট্য কি হবে, বৈশিষ্ট্যগুলো আমরা সংজ্ঞা থেকেই পড়তে পারবো যে এটা হচ্ছে সরল ও প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি, তাই না। আর এই পদ্ধতিতে কি হয়, বেম গঠিত হয় না, খাঁজ সৃষ্টির মাধ্যমে কোষ সরাসরি বিভাজিত হয়, নিউক্লিয় পর্দারও অবলুপ্তি হয় না। তার মানে কি, এক নম্বর বললাম যে সরল ও প্রত্যক্ষ বিভাজন, দুই নম্বর হচ্ছে বেম গঠিত হয় না, বেম গঠন হয় না এই প্রক্রিয়ায়। তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে নিউক্লিয় পর্দার অবলুপ্তিও হবে না। নিউক্লিয় পর্দা যেটা, এই যে নিউক্লিয়াস, যে মাঝে নিউক্লিয়াস দেখছো, একটা সাইটোপ্লাজম মানে একটা অ্যামিবয়েড কোষ, মানে এক কোষী একটা, এখানে একটাই মাত্র কোষ দিয়ে গঠিত অ্যামিবার দেহ, সেই অ্যামিবাকে এখানে এর যে সরাসরি প্রত্যক্ষ বিভাজন হচ্ছে এটাকে এখানে উদাহরণ আকারে দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো এই যে নিউক্লিয়াস, এটা মাঝে যেটা, সেই নিউক্লিয়াসটার অবলুপ্তিটা মানে নিউক্লিয়াসটা কেমন যেমন আছে সেই রকমই থাকবে, নিউক্লিয় পর্দার কিন্তু অবলুপ্তি হবে না। তারপর হচ্ছে এখানে সাইডে কোনো বেম গঠন হবে না, যেটা মাইটোসিসের ক্ষেত্রে হয়। হ্যাঁ, মাইটোসিস তারপর মিওসিস এর ক্ষেত্রে কিন্তু বেমটা গঠিত হয়, কিন্তু অ্যামাইটোসিস তাহলে এক্ষেত্রে কিন্তু বেম গঠন হচ্ছে না, তাই এটা জানছি না, আমরা যখন মাইটোসিস পড়বো তখন জানবো। আবার দেখো ক্রোমোজোমের বিভাজন ঘটে না, মানে এখানে কিন্তু যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালক, সেখানে যে ক্রোমোজোম থাকবে সেই ক্রোমোজোমের বিভাজন হবে না, তা হচ্ছে দৃশ্যমান হয় না এক্ষেত্রে। আর নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একসঙ্গে বিভাজিত হয়। এখানে নিউক্লিয়াসটা আগে বিভাজিত হয়ে গেল, তারপর সাইটোপ্লাজমটা বিভাজিত হবে, একসঙ্গে বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ বা সন্তান কোষের সৃষ্টি হয়। তো এই গেল বৈশিষ্ট্য। এবার দেখো ঘটনাস্থল, তাহলে কেমন ভাবে হয় সেটা আমরা পরে আলোচনা করছি। দেখো তো আগে ঘটনাস্থল কোথায় ঘটে, এক কোষী যেসব জীব আছে যেমন অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া কোষ, তরুণাস্থি কোষ, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ পর্দার কোষে অ্যামাইটোসিসটা ঘটে। তাহলে কোথায় ঘটে সেটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। যেসব তোমার কোষ মানে কোষ বিতরণ সমান না হলেও চলে সেই সব কোষে, যেমন তোমার হচ্ছে প্যারামেসিয়ামের
বৃহৎ নিউক্লিয়াস গঠন, তারপরে কারা নামক শৈবালের পর্বমধ্যের কোষের গঠনের সময় অ্যামাইটোসিস ঘটে। তাহলে কার কার ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটে সেটা আমরা পড়ে রাখবো। তারপর এর পদ্ধতিটা দেখো, এবারই আমরা এই যে ছবিটা এটা ভালোভাবে বুঝতে হবে। এই যে পদ্ধতি কিভাবে হচ্ছে, একটা কোষ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কোষ, এগুলো হচ্ছে একটা কোষ, কোষের মধ্যে থাকছে নিউক্লিয়াস আর সাইডে থাকছে, তাহলে যেটা হচ্ছে বেগুনি কালারের সেটা কি নিউক্লিয়াস, আর তার সাইডে যেই সবুজ সবুজ কালারে দেখছো এটা হচ্ছে সাইটোপ্লাজম। তো কোষের নিউক্লিয়াসটা ফার্স্টে কি করবে, ডাম্বেল আকৃতি ধারণ করবে, এইরকমভাবে একটু ডাম্বেল আকৃতি ধারণ করবে। ডাম্বেলটা কি, ওই যে জিম করতে হলে দেখা যায় যে যেটাকে ধরে তোমার ইয়ে করা হয় সেটাই হচ্ছে ডাম্বেল, জিমখানায় যেটা পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তাহলে এই যে ডাম্বেল এইরকম আকার ধারণ করবে। হ্যাঁ, ডাম্বেল আকার ধারণ করার মানে হচ্ছে নিউক্লিয়াসটা মাঝখানটায় একটু চুপসে যাবে, দুই দিকটা একটু গোল টাইপের হয়ে যাবে। তারপর যখন নিউক্লিয়াসটা ডাম্বেল আকার ধারণ করলো তখন হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসের বাইরের আবরণ কিন্তু অক্ষুণ্ণ থাকবে, নিউক্লিয় পর্দা কিন্তু যেরকম সেরকমই থাকবে, জাস্ট নিউক্লিয়াসটা ডাম্বেল আকার ধারণ করলো। তাহলে লম্বালম্বি বৃদ্ধি পায় এবং মাঝামাঝি অঞ্চলে খাঁজ হয়ে ডাম্বেল আকারটা ধারণ করবে। এরপর দেখো অবশেষে দুটি ক্ষুদ্র প্রায় সম আকৃতি বিশিষ্ট নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যাবে। এবার দেখো নিউক্লিয়াস যেখানে বিভক্ত হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস বিভাজনের সঙ্গে সঙ্গেই সাইটোপ্লাজমও কিন্তু এখানে ডাম্বেল আকৃতি ধারণ করছে, বুঝতে পারছো? 3 নম্বরটায় দেখো সাইটোপ্লাজমটাও ডাম্বেল আকৃতি ধারণ করছে, মাঝের দিকটা খাঁজের সৃষ্টি হচ্ছে। মাঝের দিকটা খাঁজের সৃষ্টি হওয়ার পর দুটো সমান ভাগে নিউক্লিয়াস যখন ভেঙে যাচ্ছে তখন সাইটোপ্লাজমও ভেঙে যাচ্ছে, দিয়ে দুটো কোষের সৃষ্টি হচ্ছে। তাহলে একটা অ্যামিবা কোষ থেকে দুটো কোষের সৃষ্টি হচ্ছে। তাহলে এই গেল অ্যামাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতি। তাহলে বুঝতে পেরেছো আশা করি যে অ্যামাইটোসিস কাকে বলে, এর বৈশিষ্ট্য কোথায় ঘটে আর এর পদ্ধতিটা কি। তাহলে অ্যামাইটোসিসটা আমরা জানলাম। এবার দেখো মাইটোসিসটা কি, মাইটোসিসটার পদ্ধতি জানবো না আজকে, জাস্ট এর ইন্ট্রোডাকশনটা জানবো। তো এটা হচ্ছে তাহলে যে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতিতে কি হবে, এখানে এটা হচ্ছে মাতৃদেহ কোষ, মানে আমাদের যে দেহ কোষ, আমাদের তো জনন কোষ আর দেহ কোষ, তাহলে এটা হচ্ছে হবে কার ক্ষেত্রে, মাতৃদেহ কোষের বিভাজন হবে। তাহলে যে কোষটা বিভাজিত হবে সে তো মাতৃকোষ অবশ্যই, তার থেকে তো নতুন অপত্য কোষ সৃষ্টি হবে। তাহলে মাতৃদেহ কোষের বিভাজন হবে। দেহকোষের নিউক্লিয়াসের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম প্রত্যেকটি একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের, তাহলে এটা কিন্তু একবার বিভাজিত হচ্ছে, তাহলে একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সম আকৃতি, সম বৈশিষ্ট্য ও সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে মাইটোসিস। তাহলে এটা মাইটোসিসটা কি, আবারও বলছি, যে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃদেহ কোষের, তাহলে মাতৃদেহ কোষ মানে আমাদের জনন কোষ নয়, যে কোষগুলো আমাদের দেহ গঠন করে সেই কোষের কথা বলা হচ্ছে। তাহলে মাতৃদেহ কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম, এরা কি হবে, নিউক্লিয়াসের মধ্যে তো ক্রোমোজোম থাকবে, তাহলে সেই ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম প্রত্যেকটি একবার মাত্র বিভাজিত হবে, দুবার হবে না, একবার বিভাজিত হয়ে ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে কি হবে, মাতৃকোষের সম আকৃতি, সম বৈশিষ্ট্য ও সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটো অপত্য কোষ সৃষ্টি করবে, তাকে বলা হচ্ছে মাইটোসিস। তাহলে এর বৈশিষ্ট্যগুলো আমরা পড়ব। এটা কোথায় হবে, দেহ মাতৃকোষে হবে, নট জনন কোষ, তাহলে দেহ মাতৃকোষে ঘটে। আর এটা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি। আর ক্রোমোজোম সহ নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের একবার মাত্র বিভাজন হবে। হ্যাঁ, আর বিভাজনের পরে কি কটা অপত্য কোষ গঠন করবে, দুটি অপত্য কোষ গঠিত হবে। মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে, তাই একে বলা হচ্ছে সমবিভাজন। তাহলে মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন, সেটা আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারবো। কেন বলা হয় সমবিভাজন, যেহেতু মাইটোসিস প্রক্রিয়ায় যে অপত্য কোষটা উৎপন্ন হবে মাতৃকোষ থেকে, সেই অপত্য কোষটা
কি হবে, এটা হচ্ছে এক মানে যতটা মানে যত সংখ্যক ক্রোমোজোম ছিল, যত সংখ্যক তোমার যেমন দেখতে ছিল মাতৃকোষটা ঠিক অপত্য কোষটা ঠিক সম আকৃতি সম গুণ সম্পন্ন হবে। এবং ক্রোমোজোমের সংখ্যাও যা ছিল তাই থাকবে। তাই মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। তাহলে এখানে দেখো একটা 2n সংখ্যক ক্রোমোজোম সমন্বিত একটা মাতৃকোষ বা জনিত্রী কোষ, যেটা বিভাজিত হয়ে গেল, দিয়ে কি উৎপন্ন করলো, দুটো অপত্য কোষ। এবার দুটো অপত্য কোষ কি হবে, এর ক্রোমোজোম সংখ্যাও কিন্তু সমান হবে। এর ক্রোমোজোম সংখ্যা কটা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা ছিল অপত্য কোষও তাই হবে। হ্যাঁ, এটা হচ্ছে সমবিভাজন, ঠিক আছে। একে বলা হচ্ছে তার জন্য বলা হচ্ছে মাইটোসিসকে সমবিভাজন পদ্ধতি। এবার দেখো এর ঘটনাস্থল কোথায় ঘটে, প্রায় সব ইউক্যারিওটিক কোষ, এক কথায় মানে উন্নত যে সব ইউক্যারিওটিক কোষ সেখানে কিন্তু ঘটে। আর বহুকোষীয় উন্নত জীবদেহে জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির সময়, এই ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ জীবে পরিণত হওয়ার সময় কিন্তু এই মাইটোসিসটা ঘটছে। এছাড়াও কোথায় কোথায় ঘটছে, জনন গ্রন্থি কোষ বা গোনাডে জনন যখন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধি ঘটবে তখন মাইটোসিস ঘটবে। তারপর হচ্ছে ক্ষতস্থান মেরামতির সময়। তাহলে এই সবগুলো আমাদেরকে কোথায় কোথায় ঘটে এটা পড়তে হবে, ঠিক আছে। তো এই পর্যন্তই আজকে আমরা পড়ব। মাইটোসিসের প্রকারভেদটা অত ইম্পর্টেন্স না, তো মাইটোসিস কোথায় ঘটে, এর বৈশিষ্ট্য এটা, আর মাইটোসিসের পদ্ধতিটা আমরা সামনের দিন পড়বো, যেহেতু পদ্ধতিটা অনেক বড়, ঠিক আছে।